আপনারা দেখেছেন যে আমাদের মহান নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে তারা অহরহ অসত্য বানোয়াট ভিত্তিহীন কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, জিয়াউর রহমানকে অবমূল্যায়ন করতে চায় এবং একই সাথে তাকে হেয় প্রতিপন্ন করে নানান রকম তারা কল্পকাহিনী তারা প্রচার করছে। এই কারণেই আমরা এবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা এবং মহানগরী পর্যায়ে আমাদের সিনিয়র নেতাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানগুলো করছি, যাতে আমরা আমাদের নেতা কর্মী সমর্থকরা এই জিয়াউর রহমানের সম্পর্কে জানতে পারে এবং তারা তা জেনে জনগণকেও তা যেন বলতে পারে এবং সরকারের যে ইতিহাস বিকৃতি, তাদের যে মিথ্যাচার, এই মিথ্যাচারের জবাব যেন তারা দিতে পারে। আজকে এই ভার্চুয়াল অনুষ্ঠানে আমরা হয়তো জামালপুর বা শেরপুরের জেলা পর্যায়ে কিংবা আপনার উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ সম্পৃক্ত হয়েছে, কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যমে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে এবং সেখানে লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তারা কিন্তু আমাদের অনুষ্ঠানটি দেখছে। সেই জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরকারের মিথ্যাচার যে জবাব দিব সেটা কিন্তু জনগণ জানতে পারবে, বুঝতে পারবে। তো বন্ধুগণ, আমি মনে করি যে আমাদের এই উদ্যোগ সফল হয়েছে। গত 30শে মে থেকে আজ পর্যন্ত আমরা প্রায় 72টি জেলার কর্মসূচি করতে পেরেছি এবং আগামী কালকে আমাদের এই কর্মসূচি শেষ হবে। সেটা হচ্ছে রংপুর জেলার লালমনিরহাট এবং আরেকটি কুড়িগ্রাম জেলার কর্মসূচির মধ্য দিয়ে। তো সেখানেও আজকের প্রধান অতিথি যে নজরুল ইসলাম খান, তিনি সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। সরকারের বিভিন্ন বিধিনিষেধের কারণে আমরা বেশ কয়েকটি জেলা কর্মসূচি পালন করতে পারি নাই, যেমন ময়মনসিংহ মহানগর জেলা, উত্তর এবং দক্ষিণ জেলা যে বর্তমান সরকারের বিধিনিষেধের কারণে আমরা এটা পালন করতে পারি নাই, সেটি আমরা বিধিনিষেধ উঠে গেলে সুবিধাজনক সময়ে পালন করব বলে আমরা আশা করি। তো বন্ধুগণ, আমি যেটা বলছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন না, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক এবং তিনি ছিলেন রাষ্ট্রচিন্তাবিদ। তিনি দেশকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে যেভাবে চিন্তা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজের হাতে কোদাল তুলে নিয়ে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছিলেন। মরুভূমির দেশ যখন মরুভূমিতে পরিণত হচ্ছিল ফারাক্কার প্রভাবে, সেই মরুভূমির প্রভাব থেকে দেশকে রক্ষা করেছিলেন এবং একই সাথে দেশকে খাদ্য উৎপাদনে দ্বিগুণ করার ক্ষেত্রে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, সেসব উদ্যোগের কারণে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় চিরদিন তিনি স্থায়ী আসন করে দিয়েছেন। কোন ষড়যন্ত্র, চক্রান্ত কিংবা মিথ্যাচার করে তাকে কিন্তু জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। সরকার যতই চেষ্টা করুক জিয়াউর রহমানকে মুছে ফেলার জন্য, কিন্তু জিয়াউর রহমান তার আপন মহিমায় জনগণের হৃদয়ে চিরদিনের জন্য স্থান করে নিয়েছেন। জনগণের ভালোবাসায় আস্থায় সিক্ত হয়ে তিনি কিন্তু আজকে মহানায়কে পরিণত হয়েছেন। সরকার যতই তাকে খলনায়কে পরিণত করার চেষ্টা করুক না কেন, জিয়াউর রহমান কিন্তু আপন মহিমায় জনগণের কাছে একজন মহানায়ক এবং তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে যুদ্ধ করে, অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে পাক হানাদার বাহিনীর হাত থেকে উদ্ধার করেছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন। এই মহানায়কের কোনো মৃত্যু হয় না, কখনোই মৃত্যু হয় না। এই জন্য আমরা বলি শাহাদত বার্ষিকী, মৃত্যু বার্ষিকী নয়। শহীদের কখনো মৃত্যু হয় না। সেই জন্য আমি মনে করি জিয়াউর রহমান সেই শেরে বাংলা নগরের সেই কবরে শুয়ে থেকেও এই জাতিকে কিন্তু মুক্তির পথ দেখান, নির্দেশনা দেন। কারণ তার যে কর্মসূচি বাংলাদেশি জাতীয়তাবাদ 19 দফা কর্মসূচি, বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ বা 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু যুগ যুগ ধরে জনগণকে, এই দেশকে নেতৃত্ব দিবে, পথ দেখাবে এবং অন্ধকারের পথ থেকে দেশকে আলোর পথে নিয়ে যাবে। এই যে জিয়াউর রহমান, আমরা তো অনেক নেতাকে দেখেছি, পৃথিবীতে অনেক নেতাকে দেখেছি, বাংলাদেশে অনেক নেতাকে দেখেছি, কিন্তু জিয়াউর রহমান হচ্ছে কালজয়ী নেতা। সকল কালকে উত্তীর্ণ করে
তিনি এমন একটা পর্যায়ে উপস্থিত হয়েছেন। আজকে দেখেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের কথা যদি আমরা ধরি, এই বাংলাদেশি জাতীয়তাবাদই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আজকে রক্ষা কবচ, এবং একই সাথে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার মূল মন্ত্র কিন্তু এই বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে রয়েছে। এটি কিন্তু আগে কখনো কেউ চিন্তা করেনি। বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য সে জায়গাতেই, বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার একটা চক্রান্ত ছিল। সেই পার্বত্য চট্টগ্রামের কথা যদি আপনারা মনে করেন, যখন স্বাধীনতার পরে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হলো, তখন কিন্তু এই পার্বত্য চট্টগ্রামে যারা উপজাতীয় নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী রয়েছে তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল। তারা বলেছিলেন যে আমরা বাঙালি নই, আমরা চাকমা, আমরা উপজাতি। কিন্তু জিয়াউর রহমান এটা বুঝতে পেরে তিনি কিন্তু এই যারা এই সমতল ভূমিতে আমরা বাস করি, তা যারা বাংলা ভাষায় কথা বলি, তাদের সাথে এই যে পাহাড়ি যে অঞ্চল, এই যে আপনার চাকমা কিংবা আমাদের যে গারো এলাকা রয়েছে, গারো পাহাড়ের যারা গারো সম্প্রদায়, তাদেরকে বিভিন্ন সম্প্রদায়কে তিনি সম্পৃক্ত করে তিনি কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে এই জাতিকে ঐক্যবদ্ধ করার তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন। সেটা কিন্তু এখনো আপনার আছে, এবং এই জাতীয়তাবাদী আদর্শে কিন্তু বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। তো যাই হোক, এরকম জিয়াউর রহমান সম্পর্কে বললে দিনের পর দিন শেষ হয়ে যাবে, রাতের পর রাত শেষ হয়ে যাবে, কলমের কালিও হয়তো শুকিয়ে যাবে, কিন্তু ওনার সম্পর্কে বলা শেষ হবে না, ওনার সম্পর্কে কিন্তু লেখা শেষ হবে না। জিয়াউর রহমান এরকম একটি ব্যক্তি ছিলেন। সেই জন্য আমি বলবো, আমরা যারা জিয়াউর রহমানের আদর্শকে আমরা ধারণ করি, জিয়াউর রহমানের নীতি আদর্শের আলোকে যারা আমরা রাজনীতি করি, তাদের গুরু দায়িত্ব রয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে জিয়াউর রহমান সম্পর্কে আরো গবেষণা করা, আরো বই পড়া, তার সম্পর্কে জানা এবং জনগণকে সেটা জানানো। আমাদের উচিত হবে পাড়ায়, মহল্লায়, ক্ষেত খামারে কিংবা চায়ের স্থলে যেখানেই আমরা বসি না কেন, আমরা জিয়াউর রহমান সম্পর্কে বলবো। কারণ সরকার তার সরকার এই রাষ্ট্রকে দখল করে রাষ্ট্রীয় মিডিয়ার মাধ্যমে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে জিয়াউর রহমান সম্পর্কে অবমূল্যায়ন করছে, অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমাদের হাতে তো সেই মিডিয়া নাই। আমাদের সবচেয়ে বড় মিডিয়া হচ্ছে আমার দলের নেতাকর্মী। সে কারণে আমার এই নেতাকর্মীকেই জিয়াউর রহমানকে জনগণের সামনে আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে উপস্থাপন করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। তো যাই হোক, আমি বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আজকে দেখেন, জিয়াউর রহমান জীবিত জিয়াউর রহমানের থেকে মৃত অনেক বড় শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। যে কারণেই জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে যারা রাজনীতি করে, আজকে যে আওয়ামী লীগ কেন জিয়াউর রহমানকে ভয় পায়, কারণ জিয়াউর রহমান, তারা যেখানে ব্যর্থ, জিয়াউর রহমান কিন্তু সেখানে সফল হয়েছেন। তাদের নেতা বলুন শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিলেন, স্বাধীনতার ডাক দিতে ব্যর্থ হয়েছিলেন। জিয়াউর রহমান কিন্তু তখন একজন সামান্য মেজর হয়েও কিংবা তাদের নেত্রীর ভাষায় ৩০০ টাকার কর্মচারী হয়েও তিনি কিন্তু রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি কাল বিলম্ব না করে তিনি সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। তার আগের দিন তিনি হালি শহরে দাঁড়িয়ে উই রিভোল্ট বলে সেনাবাহিনীকে নিয়ে তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি কিন্তু জানতেন এই যুদ্ধ যদি সফল না হয় তার ফাঁসি অবধারিত, তার স্ত্রী, তার ছেলেদের মৃত্যু অবধারিত। সেই ফাঁসির মানে চিন্তা না করে, সেই ফাঁসির সেই চিন্তা না করে তিনি কিন্তু সেই পাক বাহিনীর বিরুদ্ধে রিভোল্ট ঘোষণা করেছিলেন। পরের দিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আজকে দেখেন, স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রের কবর রচনা করেছিল, একদলীয় শাসন কায়েম করেছিল, বহুদলীয় গণতন্ত্র নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। জিয়াউর রহমান একজন সামরিক বাহিনীর কর্মকর্তা হয়েও তিনি ক্ষমতা নিয়ে এই বাকশালের অবসান ঘটিয়ে আজকে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি শুরু করেছিলেন। আজকে আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগের নেতা সেদিন দেখলাম ওবায়দুল কাদের সাহেব বলছেন জিয়াউর রহমান নাকি বহুদলীয় গণতন্ত্রের নামে প্রতারণা করেছিলেন। আরে ভাই, তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাই যে জিয়াউর রহমান যদি না থাকতো আপনারা আওয়ামী লীগের নামে আর রাজনীতি করতে পারতেন না। আপনাদের অবস্থান কি হতো একবার শুধু চিন্তা করে দেখেন। আপনাদের নেতাকে যারা হত্যা করেছিল তারা যদি ক্ষমতায় থাকতো, আপনাদের দিক নিশানা সব মুছে দেওয়া হতো, আপনারা এই দেশে থাকতে পারতেন কিনা, কোথায় থাকতে পারেন, কোথায় থাকতে আপনারাই চিন্তা করে দেখেন। তো জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র করে আপনাদেরকে আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।
কিন্তু আপনাদের নেতা আওয়ামী লীগের কবর রচনা করে আপনাদেরকে বাকশালে বিলীন করে দিয়েছিল। জিয়াউর রহমান সে বহুদলীয় গণতন্ত্র করে আপনাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছে। এই জন্য অন্তত জিয়াউর রহমানের প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু তারা সবচেয়ে বড় অকৃতজ্ঞ দল হচ্ছে আওয়ামী লীগ, তারা এই কৃতজ্ঞতাবোধ তাদের নাই। আজকে তারা বলেন এই 78 সালে 3রা জুন যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন ছিল নাকি প্রহসনের নির্বাচন। আমি বলতে চাই সেই নির্বাচনে জিয়াউর রহমানের বিরুদ্ধে আপনারা স্বাধীনতার মানে মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে আপনারা প্রার্থী করেছিলেন। সেই জেনারেল ওসমানী জিয়াউর রহমানের কাছে পরাজিত হয়ে সেদিন সন্ধ্যার সময় টেলিফোন করে জিয়াউর রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন। যদি সেটা প্রতারণার নির্বাচন হয়ে থাকে, আপনাদের প্রার্থী কেন ওসমানী সাহেব জিয়াউর রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন, সেটা কি উত্তর দিতে পারবেন? আসলে তারা ভুলে যায়, জনগণকেও তারা বিকৃত ইতিহাস বলে জনগণের মনের মধ্যে তারা জিয়াউর রহমান সম্পর্কে, বিএনপি সম্পর্কে বিরূপ আলোচনা তারা নিয়ে আসতে চায়। কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন, জিয়াউর রহমান আপন মহিমায় তিনি কিন্তু উদ্ভাসিত। আজকে জিয়াউর রহমানের এই পদক দিয়ে, বীরুত্তম পদক দিয়ে তারা কেড়ে নিতে চায়। কেন কেড়ে নিতে চায় জানেন? কারণ তাদের নেতা শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতা যুদ্ধের যে 9 মাস মাঠে ময়দানে তার কোনো অবদান ছিল না। আওয়ামী লীগের কোন নেতা সেই মাঠে ময়দানে অবদান ছিল না। অবদান ছিল কলকাতার বিভিন্ন হোটেলে তারা আমোদ ফুর্তি করেছেন, কিন্তু বাংলাদেশের মাঠে ঘাটে কোথাও আওয়ামী লীগের অবদান ছিল না, ছিল জিয়াউর রহমানের। সেই জন্য সে তার স্বাধীনতার পদক কেড়ে নিতে যাচ্ছে। সেই জন্য তাকে আপনার স্বাধীনতার ঘোষক বলা যাবে না, এই জন্য কোর্ট থেকে ফরমাইশি একটি নির্দেশনা তারা নিয়ে এসছে, এবং সেই কারণে আজকে তারা এই খেতাব নিয়ে জিয়াউর রহমানের খেতাব তারা কেড়ে দিতে চায়। এসব করে জিয়াউর রহমানকে কখনোই অবমূল্যায়ন করা যাবে না, কখনোই হেয় প্রতিপন্ন করা যাবে না। যাই হোক, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ করব যে আসুন আমরা শহীদ জিয়ার যে রাজনীতি করি, তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, তার যে 19 দফা কর্মসূচি, এই কর্মসূচিগুলিকে আমরা আত্মস্থ করে নিজেরা ধারণ করব, সেই আদর্শে আমাদের নিজেদেরকে গড়ে তুলবো, এবং একই সাথে আমাদের নেতা কর্মী সকলকে সেই আদর্শকে আমরা উজ্জীবিত করে আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী জাতি রাষ্ট্রে পরিণত করব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেটা জিয়া রহমান চেয়েছিলেন সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করে জিয়া রহমানের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শোষণহীন গণতান্ত্রিক মানবিক সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে জামালপুর এবং শেরপুরের অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং একই সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলের পক্ষ থেকে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছি। সকলকে এর আগে আমি একটু সংক্ষেপে যারা সকলে এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত রয়েছেন তাদের সম্পাদক সুনীল সুমন সহ মহিলা দলের সহসভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সিরিয়া বেগম, আমাদের মহিলা নেত্রী পিয়ারা হায়দার, জয়বানু সালমা সহ আলিমা সহ আমাদের বেগম সহ মহিলা দলের নেতৃবৃন্দ, আমাদের জাতীয় যুবদল জেলা সদর এবং সহ শাখা নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা আহ্বায়ক এবং সিনিয়র যুব আহ্বায়ক আমাদের শ্রমিক সভাপতি সাধারণ সম্পাদক জেলা সভাপতি
সাধারণ সম্পাদক করেন তৃতীয় সভাপতি স্বেচ্ছাসেবক দল জেলা শাখা সদর উপজেলা আমাদের জাতীয় জেলা শাখা সংগ্রামী সভাপতি ইলিয়াস আলী উপসাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সভাপতি দাসের নেতৃবৃন্দ আমাদের জেলা পরিষদ এবং জেলা শাখা সম্মানিত সাংগঠনিক সম্পাদক বসেন এবং সহসা ছয় মাসের জেলা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের আইন বিভাগ জেলা শাখা সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকের আইন বিভাগের সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় জেলা শাখা সম্মানিত আহ্বায়ক এবং আব্দুল আলী সেলিমের নেতৃত্বে নেতৃবৃন্দ আমাদের সহকারী সম্মানিত আহ্বায়ক জনাব জিয়াউল আলী তৃণমূল মহাসভাপতি মাইনুদ্দিন বাবু সদস্য নেতৃবৃন্দ আমাদের সদর উপজেলা সম্মানিত আহ্বায়ক জনাব শফিউর রহমান মাস্টার সম্মানিত সদস্য সদর উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ। এছাড়া আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক সাদা ভাই এবং আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক মঞ্জুর রহমান মঞ্জুর এবং সিনিয়র আহ্বায়ক আতিকুর রহমান সহ আমাদের অনেক সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের তারা বক্তব্য দেওয়া শুরু করেন আমি ক্ষমা প্রার্থনা করছি। আমরা আলোচনা শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখি তেমন করে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ হোসেন সহ আমাদের আজকে অনুষ্ঠানের বিভিন্ন নেতৃবৃন্দ জামালপুরের সিটি বিজয়িত আমি সভাপতি বলেছিলাম জামালপুরে মহাত্মা জেলায় ঘোষণা করেছিলেন জামালপুরের একটি মসজিদ উনি জমি বরাদ্দ এবং নিজ হাতে প্রস্তাব করেছিলেন। জামালপুরে একাধিক এসেছেন সশরীরে আলোচনা করেছেন। যে জিনিসগুলো জামালপুর মানুষ কখনোই ভোলার নয়। আমরা শেষ পর্যায়ে আজকে আমি অনুরোধ করবো জামালপুরের সন্তান না, জামালপুরের মানুষ না, উনি শুধু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। বাংলাদেশের রাজনীতিকে মানুষ আলোচনা করেন। আমি সকল মনোনয়নের সাথে যাই আলোচনা আমি আজকের এই বক্তব্য রাখার জন্য সম্মানিত সভাপতি তারা সামনে সভাপতি প্রধান অতিথি ইতিমধ্যে যার কথা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক মাহমুদ বলেছেন। ছোটকাল থেকে যারা জানি সকলকে তখনই অনুরোধ করবো আমরা খান চাচা বক্তব্য শুনবো, জানবো এবং শিখবো। শেষ পর্যন্ত আমরা শেষ করে বক্তব্য শেষ করে শেষ করে আমরা আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দিলেন আমাদের অহংকার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব ভাই উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন জনাব ব্যারিস্টার সাধারণ উত্তম বিএনপি ভাইস চেয়ারম্যান কামনা করছি, সুস্থতা কামনা করছি এবং মুক্তি কামনা করছি। পুরোপুরি মানুষের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
সমাজে বেগম খালেদা জিয়াকে মহান রব্বুল আলামিন অতি সত্বর সুস্থতা দিয়ান এবং তাকে কারামুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি একটি কথা বলবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষক জিয়া, সৈনিক জিয়া, ছাত্র যুবকের জিয়া, কৃষক শ্রমিকের জিয়া, জনতার জিয়া, এইগুলো বিষয়গুলোকে যদি আলাদা আলাদা ভাবে আমরা ইতিহাস লিখি তাহলে জিয়াউর রহমানের একটি পূর্ণাঙ্গ ইতিহাস আমাদের সামনে উপস্থাপিত হবে আগামী দিনে প্রজন্মের মাধ্যমে। সংগ্রামী সাথীরা আমার, শহীদ রাষ্ট্রপতি আমার সশরীরে দেখার সৌভাগ্য হয়েছিল এবং একবার পরিবর্তন করার সৌভাগ্য আমার হয়েছিল। আমি সরাসরি তাকে যেভাবে দেখেছি, একজন ত্যাগী পুরুষ, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে যিনি আস্তে আস্তে সফলতার দিকে এই বাংলাদেশকে অগ্রসরের দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে আমি মনে করি বিদেশি ষড়যন্ত্রের চেয়েও দেশীয় চক্রান্ত বেশি জড়িত থাকার কারণে সেই দিন 30 মে তাকে আততায়ীদের গুলিতে, কিছু বিপদগামী সেনা অফিসারদের গুলিতে তাকে নিহত হয়েছে। বাংলাদেশ হারিয়েছে একটি জিয়াউর রহমানকে, বাংলাদেশ হারিয়েছে একজন অগ্রনায়ককে, উন্নয়নের অগ্রপথিকে। সেই দিন এই বাংলাদেশের মানুষ হারিয়েছে তাকুদের মাত্রা। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, ইতিহাস পরিবর্তন করতে চান, উন্নয়নের নামে বাংলাদেশের মানুষকে আজকে ধোঁকা দিতে যাচ্ছেন। কি উন্নয়ন? রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজের উন্নয়ন, দালান কোঠার উন্নয়ন করছেন। যখন রাস্তাতে যাই আপনাদের কার্পেটিং কিভাবে উঠে যাচ্ছে, ব্রিজের উপর দিয়ে গেলে পাশের ব্রিজ ভেঙে পড়ছে, বিল্ডিং এর ছাদ যেভাবে ভেঙে পড়ছে, নতুন নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। একদিন ইতিহাসের বই থেকে একটি একটি করে পাতা ছিঁড়ে যাবে, সেই দিন আপনারা বুঝতেও পারবেন না জিয়াউর রহমান কি ছিল, কে ছিল। সেই দিন জাতীয়তাবাদী শক্তি বুঝিয়ে দিবে যারা জিয়াউর রহমানের পদক ছিনিয়ে নিতে যাচ্ছেন, জিয়াউর রহমানকে বিভিন্ন ভাবে হেয় করছেন, তাদের সেই দিন আমরা বুঝিয়ে দিতে চাই জিয়াউর রহমান সত্যিকারের একজন দেশপ্রেমী ছিলেন, সত্যিকারের একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি খেতে খামারে খালে ঘাটে মাঠে বেরিয়ে চষে বেরিয়ে এই দেশের উন্নয়নের জন্য চিন্তা করেছেন। সেই জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যারাই কটূক্তি করেন তাদের কাছে অনুরোধ থাকবো, আমরা কারোর সাথে তুলনা করতে চাই না, আমরা কারোর সাথে জিয়াউর রহমান সাহেবকে তুলনা করতে চাই না। জিয়াউর রহমান একটি অপ্রতিদ্বন্দ্বী নাম, সেটাই বাংলার মানুষ জানে, বাংলার মানুষের মনে সেটাই স্থায়ী হয়ে রয়েছে। সাথী বন্ধুরা আমার, সেদিন ভাই বক্তব্য দিয়েছেন, একটি বৃক্ষকে একটি ডাল কেটে যেমন মেসওয়াক বানানো যায়, সেটা দিয়ে যেমন সুন্দরতা দায়ী করানো যায়, সেই ছাল দিয়ে যেমন জুতা বানানো যায়, সেই কাঠ দিয়ে যেমন ঘরের সুন্দর ফার্নিচার বানানো যায়, এটা আজীবন টিকে থাকবে। আজকে দেশের মানুষের কাছে জিয়াউর রহমান আজীবন টিকে আছে, ইনশাআল্লাহ আগামী দিনে টিকে থাকবে। আজকে প্রত্যাশা ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছে। তারুণ্যের অহংকার তারেক রহমানের মধ্যেও জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। তাই সাথী বন্ধুরা আমার, আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহে মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান, যেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই দিন জিয়াউর রহমান সাহেব সকলের সাথে পরামর্শ করে আলু ভাত কাটার কেন্দ্রে যায় নাই। আজকেও যদি জিয়াউর রহমানের মতো
ওই কামরুল ভাগ জেলার কেন্দ্র থেকে যদি স্বাধীনতা ঘোষণা করতে চান আর স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, কারো না কারো উদ্যোগ গ্রহণ করে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এই দেশের গণতন্ত্র বসিয়া আজ গৌরিয়ার মানুষ, ক্ষুধার্ত মানুষ যেভাবে কঙ্কাল দেহ নিয়ে রাস্তার পাশে, ওই ট্রেনের পাশে শুয়ে আছে, কান্নারত অবস্থায় আছে, আজকে বাংলাদেশের গণতন্ত্র সেই কঙ্কাল অবস্থায় গণতন্ত্রের জন্য কাজ করছে। আর আপনারা এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন। জিয়াউর রহমানের পরিবার জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার যে চক্রান্তে লিপ্ত হয়েছেন, সেটা কোনোদিনই বাস্তবায়ন হবে না। এই জামালপুরে মামুনের নেতৃত্বে সহযোগী সংগঠন বিএনপির নেতৃত্বে, জামালপুরের সর্বস্তরের নেতৃত্ব মানুষের নেতৃত্বে আন্দোলন গড়ে উঠে আপনার আন্দোলনের আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা না নিতে পারি, কিন্তু তার শহীদ হিসেবে আমরা যতটুকু দেখেছি, যতটুকু শিখেছি, আমরা আন্দোলন থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে, বিভিন্ন উপজেলা, বিভিন্ন পৌরসভার পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করে আমাকে দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় সংসদ এবং জামালপুর শেরপুরের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছে, বেগম খালেদা জিয়ার সুস্থতা মুক্তি কামনা করছে। তারেক রহমানের এই দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই দিন তারেক রহমান আসবে, সেই দিন মনে করি যে জিয়াউর রহমানের আরেকটি প্রতিচ্ছবি এই বাংলাদেশে এসেছে, উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিকে আবার মানুষের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য উনি আবার এই দেশে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আমাদের সরকার ভাষা নেতৃত্বে নেতৃত্ব এবং স্বাধীন সুন্দরের নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চেয়ারম্যান উপমহাসচিব সাহেব সভাপতি জেলা বিদ্যুৎ সরকারের সভাপতি বিলাল রহমান সহ যেমন সমস্ত নেতৃবৃন্দ সকলকে যেমন জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের নেতা আসিফ হোসেন প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন। তার আগে বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই আমি এই পর্যায়ে করছি শিবপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং শিবপুরের আলোচনা সভায় যে আজকে সভাপতি আসন গ্রহণ করেছেন জনাব ডাক্তার মাহমুদুল হক সাবেক এমপি জনাব ডাক্তার মাহমুদুল হককে বক্তব্য রাখতে করছি। শোনাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা বিএনপি এবং জামালপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান সাহেব, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগের দায়িত্বে জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই, উপস্থিত রয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন ভাই, উপস্থিত রয়েছেন জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সহ শেরপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের
এবং উপজেলা পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, জামালপুর বিভিন্ন উপজেলা পৌরসভার অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্যের শুরুতেই যে কথাটি বলতে চাচ্ছি যে আমরা অত্যন্ত দুঃখিত, আমরা শেরপুর জেলা বিএনপি স্বল্প পরিসরে আজকের এই আলোচনা সভার আয়োজন করেছি, কারণ ইতিমধ্যেই করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে আমাদের শেরপুর, বিশেষভাবে শেরপুর জেলা আক্রান্ত, যার ফলশ্রুতিতে বাংলাদেশের 16টি জেলার মধ্যে শেরপুর জেলায় গত 7 দিনে সর্বোচ্চ করোনায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে, যার ফলে স্থানীয় প্রশাসন গতকাল থেকে শেরপুরে পৌরসভায় লকডাউন ঘোষণা করেছে, কোনো জনসমাবেশ করা নিষিদ্ধ ঘোষণা করেছে, যার ফলশ্রুতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বিক্ষিপ্তভাবে উপজেলা এবং জেলায় আমরা আমাদের এই আলোচনা সভার আয়োজন করেছি। প্রিয় বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, আমাদের প্রধান অতিথির বক্তব্য আমরা শুনবো। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আজকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, যে প্রিয় নেতার আমরা শাহাদত বার্ষিকী পালন করছি, উনার সম্পর্কে বলতে গেলে এত অল্প সময়ে বলে শেষ করা সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন, উনার জীবনের যদি কয়েকটি ধাপ আমরা উল্লেখ করি, বিশেষ করে ব্যক্তি শহীদ জিয়া, সৈনিক শহীদ জিয়া, প্রেসিডেন্ট শহীদ জিয়া, রাজনৈতিক শহীদ জিয়া, প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা সময় আমরা যারা বিএনপি করি আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। প্রিয় ভাইয়ের আমার, শহীদ জিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অত্যন্ত সহজ সরল সাদামাটা জীবনযাপন করতেন, এটা আজকের যুগে চিন্তা করা অসম্ভব। শহীদ জিয়া এমন একজন সৈনিক ছিলেন যিনি সুশৃঙ্খল ভাবে যুদ্ধ করে যুদ্ধের ময়দান থেকে আবার ব্যারাকে ফিরে গিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, শহীদ জিয়া এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি বাংলাদেশের সুখে দুঃখে প্রত্যেকটা মানুষের মন জয় করেছিলেন, যার ফলশ্রুতিতে আজকেও শহীদ জিয়া প্রত্যেকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, শহীদ জিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার এমন একটি রাজনৈতিক দর্শন আমাদের দিয়ে গিয়েছেন, যে রাজনীতির কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ সেই রাজনৈতিক দলের ছায়াতলে অবস্থান করতেছে। আজকে শহীদ জিয়ার কারণে বিএনপি আজকে এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে আখ্যায়িত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে যে সরকার ক্ষমতায়, এই সরকারের কথা বলে শেষ করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন, উনি অল্প সময় জীবিত ছিলেন। এই অল্প সময়ে যেমন উনার কর্মকাণ্ড আলোচনা করে এত অল্প সময়ে শেষ করা সম্ভব না, এই স্বৈরাচারী শেখ হাসিনার অপকর্ম এত অল্প সময়ে বলেও শেষ করা সম্ভব না। স্বৈরাচারী শেখ হাসিনা এই 12-13টি বছর বিনা ভোটে নির্বাচিত হয়ে জনগণের তোয়াক্কা না করে পুলিশের কাঁধে ভর করে আজকে যেভাবে রাষ্ট্র প্রশাসন চালাচ্ছে, এটা আজকে এই সারা পৃথিবীতে বিরল। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা প্রত্যেকটা ব্যক্তি শেখ হাসিনার কাছে জিম্মি। আজকে কোন শ্রেণী পেশার মানুষ আজকে নিরাপদ নয়। প্রিয় ভাইয়ের আমার, বক্তব্য দীর্ঘায়িত যেহেতু করব না, আমি একটি কথা বলেই শেষ করব। শহীদ জিয়া উনার জীবদ্দশায় যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা সমস্যায় এগিয়ে এসেছেন, উনি যখন সৈনিক ছিলেন যেভাবে স্বাধীনতা যুদ্ধ করেছেন, স্বাধীনতার পরবর্তী যখন প্রেসিডেন্ট হয়েছেন যেভাবে দেশ গঠন করেছেন, আজকে এই স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে এই দেশকে মুক্ত করতে হলে আরেকটা মুক্তিযুদ্ধের প্রয়োজন। আমরা বিশ্বাস করি সেই মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়ার উত্তরসূরি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমরা বিশ্বাস করি অতি সত্বর উনি সেই ডাক দিবেন, সেই ডাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো এবং এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা আবার বাংলাদেশের মানুষকে মুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা সভার আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আমি আমাদের প্রিয় নেত্রী, আমাদের সকলের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি।
আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি ডক্টর মাহমুদুল হককে আমরা অনুষ্ঠানে শেষ করে আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, সকলকে বক্তব্য শোনার জন্য অনুরোধ করছি। তার আগে আমি আজকে মানসিক বিভাগের সহসাধারণ সম্পাদক হিসেবে মানসিক বিভাগের জামালপুর জেলা এবং শেরপুর জেলার সমস্ত নেতৃবৃন্দকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলোচনায় যাই না, আলোচনায় যাবো না, সংক্ষেপে কথা বলতে চাই। আমরা দীর্ঘ আজকে 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা পাই। এই 15 বছরে সারা বাংলাদেশের জামালপুর শেরপুরের সর্বস্তরের নেতাকর্মী আজকে এই সরকারের স্বৈরাচারী বিশেষ সরকারের প্রশাসনে বাংলা প্রকল্পবাদী জীবনে নির্যাতিত নিষ্পেষিত। তারপরেও আমরা গর্ববোধ আমরা এত জরুরি নির্যাতনের মধ্যেও আমাদের প্রিয় নেতা তিনি বিদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যিনি এই দেশে দারিদ্র পীড়িত দুর্ভিক্ষ করেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশকে রূপান্তর করেছিলেন, তিনি একজন সবচেয়ে সফল দূরদর্শী সম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবে সফল হয়েছিলেন, তিনি এই বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন এবং 50 বছর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি যে যতগুলো রাষ্ট্রনায়ক এসেছেন সবচেয়ে সৎ সাহসী সফল রাষ্ট্রনায়ক জনপ্রিয় ছিলেন শহীদ জিয়া। আমরা এত জনপ্রিয় নির্যাতনের মধ্যেও কর্ম করি, আমরা সেই শহীদ জিয়ার আদর্শ আমরা অনুরোধ করি শহীদ জিয়ার সহধর্মী নেতৃত্বে এই বাংলাদেশের আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রকে মুক্ত করেছিলাম। তিনি এই দেশে গণতন্ত্র হিসেবে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। আমরা সেই গণতন্ত্রের ইতিহাস আমরা গর্ববোধ করি যে একদিকে সেই স্বৈর শাসক স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তিনি কলঙ্ক লেগে দিয়েছিলেন, ভাষণ কায়েম করে যে দুর্ভিক্ষ পরায়ণ বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন, সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে গণতন্ত্রকে বিপন্ন করে দিয়ে আজকে স্বৈরতন্ত্র যুগের শ্রেষ্ঠ স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে। আজকে আমরা সেই স্বৈরতন্ত্রের হাত থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে আমরা আবার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি, সংগ্রামের স্বপ্ন দেখছি। আমাদের সেই আদর্শের ধারক বাহক তিনি বাংলাদেশ জাতীয় তিনি উপহার দিয়েছিলেন, সেই শহীদ জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি আমাদের বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাই আমার, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, শুধু বক্তব্য নয়, আমাদেরকে শপথ নিতে হবে। আজকে বাংলাদেশে শেখ মুজিবুর শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরতন্ত্র কায়েমের সর্বশেষ চেষ্টা করা হচ্ছে। আর আমরা সেই গণতন্ত্রের ধারক বাহক জিয়া রহমানের আদর্শকে লালন করে, আমাদের বেগম খালেদা জিয়াকে আমরা আদর্শকে লালন করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সেই স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করতে চাই। আমরা আগামী দিনে সেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারের বাংলাদেশ হবে না তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বাংলাদেশ হবে। আমরা যদি সত্যিকার শহীদ জিয়ার আদর্শের প্রতি হই, আমরা বিশ্বাস করি আমাদের জীবন বাজি রেখেও আমরা সেই গণতন্ত্রের ধারক বাহক জিয়া রহমানের আদর্শকে লালন করে আমাদের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতার মস্তক থেকে আন্দোলনের মধ্যে নামিয়ে আগামী দিনে নিরপেক্ষ সরকার নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব তারেক রহমানের নেতৃত্বে। ইতিহাসের খাতায় তারেক রহমানকে গণতন্ত্রের নায়ক হিসেবে আমরা নাম লেখাতে চাই। আজকে শেরপুর এবং জামালপুর জেলার সর্বোচ্চ নেতৃত্বে সেই শপথ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের শুধু জামালপুর না বা এই নবনির্বাচিত বিভাগের কৃতি সন্তান, তিনি রাজনীতির একটি উজ্জ্বল নক্ষত্র, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম ভূমিকা আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম খান। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী জনাব নজরুল ইসলাম খানকে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে? প্রিন্স শোনা যাচ্ছে শেরপুরে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ।
আজকের আমাদের নেতা, বাংলাদেশের নেতা, মহান স্বাধীনতার ঘোষক, এদেশের জনগণের সকল দুঃসময়ে যিনি ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেকে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করার সৌভাগ্য অর্জন করেছিলেন, সেই সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক এবং দেশের সর্বোত্তম যোদ্ধা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 40তম শাহাদত বার্ষিকীর এই আলোচনা সভার সভাপতি দ্বয়, যারা সঞ্চালন করছেন, আমাদের দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং জামালপুরের একজন নাগরিক হিসাবে আমার জেলার সাধারণ সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ওয়ারেস আলী মামুন সহ শেরপুর জেলার সভাপতি রুবেল, জামালপুরের সভাপতি শামীম, আমার সবাই প্রিয় ছোট ভাই, শামীমকে ভাতিজাও বলতে পারি, ইয়েকে হ্যাঁ, এবং রুবেলকে, কারোর বাবা আমার বন্ধু ছিলেন। এখানে উপস্থিত মুরব্বীরা এবং আমার ছোট ভাই বা সন্তানের বয়সী বিএনপি এবং অঙ্গদল সমূহের নেতা কর্মী ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আমাদের 2 ঘন্টা, প্রায় 2.25 ঘন্টা হয়েছে, আমরা 3.25 ঘন্টা হয়েছে আমরা আলোচনা করছি, কিন্তু সবাই বলেছেন যে শহীদ জিয়া সম্পর্কে আলোচনা করার জন্য কয়েকটা ঘন্টা যথেষ্ট নয়, কয়েকদিনও সম্ভবত যথেষ্ট নয়। কারণ এই একজন মানুষ যিনি অসংখ্য ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা জানি যে যে কোনো মানুষ যদি তার দেশের জন্য বা দেশের মানুষের জন্য এমন কোনো কাজ করে যে কাজ সকলের জন্য কল্যাণকর হয়, যে কাজ আগে কেউ করে নাই, যে কাজের ঐতিহাসিক মূল্য আছে এবং যে কাজ নতুন দৃষ্টান্ত হিসাবে গৃহীত হয়, সেরকম একটা কাজ করলে একজন মানুষ দেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশে পরিণত হন, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকে। কেউ পছন্দ করুক আর না করুক, শহীদ জিয়া এমন অনেক কাজ করেছেন যেগুলি শুধু ঐতিহাসিক না, যেগুলি শুধু প্রথম এবং প্রধান না, যেগুলি অত্যন্ত প্রয়োজনীয় ছিল, তার করার কথা ছিল না, কিন্তু দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে তিনি তা করেছেন। এই যে দেশপ্রেমিক, দূরদৃষ্টি সম্পন্ন যে মানুষটি, তিনি তার নিজ যোগ্যতায় নিজেকে বাংলাদেশের ইতিহাসে
এমন এক গ্রহণীয় মানুষে পরিণত করেছেন যাকে দলমত নির্বিশেষে মানুষ শ্রদ্ধা করে। তার সমালোচনা করে শুধু তারাই যারা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত, যারা তাদের ব্যর্থতার কারণে লজ্জিত, এবং যারা অকৃতজ্ঞ। সম্ভবত পণ্ডিত মানুষরা বলবেন কৃতঘ্ন। দেখুন, আমরা যদি আমাদের নেতা হিসাবে না, শুধুই জিয়াউর রহমান নামক একজন সামরিক কর্মকর্তাকে সামনে নিয়ে আসি, তাহলেও আমরা দেখব যে সামরিক জীবনের সর্বক্ষেত্রে তিনি সফল এবং সাহসী ভূমিকা পালন করে ইতিহাসের অংশ হয়েছেন। 1965 সালে পাক ভারত যুদ্ধে খেমকারান সেক্টরের বেদিয়ানে আলফা কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন জিয়াউর রহমান ওই যুদ্ধের ইতিহাসে নিজেকে একজন গৌরবান্বিত সেনানায়ক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তার কোম্পানি সবচেয়ে বেশি পদক পেয়েছে, বীরত্বের পদক। সে সময় বলা হতো যে বাঙালিরা যুদ্ধ করতে জানে না। জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে বাঙালিরা শুধু যুদ্ধ করতে জানে না, না ওই পাঞ্জাবি, বেলুচ, পাঠানদের চেয়েও ভালো পারে। সেই একই মানুষ তিনি 1971 সালের 25শে মার্চের মধ্যরাত্রে, যখন যাদের পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের জবাবে প্রতিরোধে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা কেউ গ্রেফতার বরণ করেছেন, কেউ আত্মরক্ষার জন্য কিংবা ভবিষ্যতে প্রতিরোধ সংগঠিত করার জন্য পলায়ন করছিল। সারা দেশের মানুষ অসহায় এবং দিক নির্দেশনার অপেক্ষায় অধীর। সেই সময় যে ব্যক্তিটি সবার আগে সাহস করে একজন পাকিস্তানি সৈন্যের অস্ত্র কেড়ে নিয়ে তার দিকে অস্ত্র তাক করে ঘোষণা করেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম, এই প্রথম বিদ্রোহকারী মানুষটির নাম জিয়াউর রহমান। আওয়ামী লীগ তাদের মনে অনেক কষ্ট, কারণ এই কাজটি আবার করার তো কোনো ক্ষমতা, কোনো সুযোগ, কোনো সৌভাগ্য আর কারো হবে না, কখনো না। আবার কি স্বাধীনতা যুদ্ধ হবে কখনো, যে তার শুরুতে কেউ বলবে যে আমি বিদ্রোহ করলাম? তিনি প্রথম তার কমান্ডার কর্নেল জাঞ্জুয়াকে গ্রেফতার করেন নিজ হাতে, এবং সেই জাঞ্জুয়া সহ পাকিস্তানি অনেক সেনা কর্মকর্তা এবং সৈনিকদের হত্যা করে সৈন্যদের সাথে নিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। এই যে প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু করা, এই কাজটিও কি নতুন করে আবার ভবিষ্যতে আর কারো করার কোনো সৌভাগ্য হবে, না কেউ এই দৃষ্টান্ত আবার স্থাপন করতে পারবে? আওয়ামী লীগের কষ্ট তো সেখানে। তিনি প্রথম স্বাধীনতার ঘোষণা দিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। অনেকেই অনেক কথা বলেন, কেউ বলে বিডিআর এর ওয়্যারলেস এর মাধ্যমে ঘোষণা করেছেন, অথচ আওয়ামী লীগেরই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং এখন এমপি
মেজর রফিক সাহেবের লেখা বইতে আছে যে 25শে মার্চ সন্ধ্যা থেকে বেলুচ রেজিমেন্ট ইপিআর পিলখানা ঘেরাও করে রেখেছিল এবং সন্ধ্যার মধ্যেই তারা ইপিআর এর ওয়ারলেস ক্যাম্পের দখল নিয়ে নেয়। যদি পাকিস্তানি বাহিনী ওয়ারলেস ক্যাম্পের দখল নিয়ে নেয় তাহলে তাদের মাধ্যমে কোনো ঘোষণা বাংলাদেশের পক্ষে দেওয়ার কোনো সুযোগ ছিল কি? কখনো। কেউ বলে রিকশায় ঘোষণা করা হয়েছে চট্টগ্রামে, কে কে শুনেছে আমি জানি না, কিন্তু আমাদের তখন তো মোটামুটি আমরা বয়স হয়েছে, আমরা তখন নেতাই। আমি মেশিন টুলস ফ্যাক্টরি ইউনিয়নের প্রেসিডেন্ট, জয়দেবপুরের সর্বদলীয় সংগ্রাম কমিটির ট্রেজারার। আমরা তো নিজ কানে শুনেছি এবং আমার মতো এখানে যারা উপস্থিত তাদের অনেকেই হয়তো শুনেছেন নিজ কান একজনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা, এবং সেটা হলেন মেজর জিয়া। বলা হয় যে তিনি নাকি কারো ঘোষণা পাঠ করেছেন, অথচ আওয়ামী লীগের একজন এমপি, এখনো এর আগের বারও ছিলেন, সুবেদ আলী ভুঁইয়া, মেজর জেনারেল ছিলেন, তৎকালীন ক্যাপ্টেন। তিনি তার বইতে লিখেছেন যে জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতাজ কেন্দ্রে গেলেন, সেখান থেকে ঘোষণা দেবেন। কি ঘোষণা দেবেন এটা তাদের কাছ থেকে কাগজ কলম চেয়ে নিয়ে বারবার লিখছেন, ছিটছেন, ফেলে দিচ্ছেন, পছন্দ হচ্ছে না। শেষ পর্যন্ত একটা মুসাবিদা উনি ওনার মন মতো হলো এবং সেটা ইংরেজি এবং বাংলায় তিনি রেডিওতে পাঠ করলেন। বিএনপির কোন নেতা না, তাদেরই নেতা বলছে, তাদের লেখা বই আমার কাছে আছে। যদি অন্য কারো ঘোষণা পাঠ করবেন তাহলে সেটা বারবার লিখতে হবে এবং চিনতে হবে কেন? এই যে প্রথম ঘোষণা, এটাও আর কারো পক্ষে আর কখনো দেওয়া সম্ভব হবে? সুযোগ মানুষের জীবনে একবারই আসে, ইতিহাস সুযোগ একবার দেয়। সেই সুযোগ যিনি গ্রহণ করতে পারেন তিনি ইতিহাসের অংশ হন, আর যিনি গ্রহণ করতে পারেন না তিনি ইতিহাসে প্রত্যাখ্যাত হন। আমাদের যাদের তখন বয়স ছিল, আমরা যুদ্ধে গেছি, মুক্তিযুদ্ধ করেছি, আমরা আজকে গৌরবান্বিত মানুষ। কিন্তু যারা যে কোনো কারণে হোক যেতে পারেন নাই, তারা আজকে যত আক্ষেপই করেন, তাদের তো আর মুক্তিযুদ্ধ হওয়ার এই যে যথাসময়ে যথা কাজটি করার মাধ্যমে শহীদ জিয়া নিজেকে বিশিষ্ট করেছেন, ইতিহাসের অংশ করেছেন, এটা আওয়ামী লীগের পছন্দ। তিনি প্রথম সেক্টর কমান্ডার, 1 নম্বর সেক্টরের কমান্ডার, এটাও তাদের পছন্দ নয়, কারণ আর কেউ তো 1 নম্বর সেক্টর কমান্ডার হতে পারবে না কখনো। তিনি একমাত্র সেনানায়ক যিনি 11 নম্বর সেক্টরের প্রথম কমান্ডার। আমরা 11 নম্বর সেক্টরে ছিলাম প্রথমে। কর্নেল তাহের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত জিয়াউর রহমান 11 নম্বর সেক্টরে। আমার কাছে বই আছে যেখানে জিয়াউর রহমান সাহেবের নিজের হাতে লেখা যে কোন সেক্টরে কে কমান্ডার, তার হাতে লেখা 1 নম্বরে জিয়া, তারপরে নিচে লেখা রফিক। অর্থাৎ উনি যখন 1 নম্বর সেক্টরের কমান্ডার ছেড়ে দিলেন তখন মেজর রফিক হয় যেটা কমান্ডার। 11 নম্বরে লেখা জিয়া, নিচে লেখা তাহের। প্রিয় বন্ধুরা, এই সৌভাগ্য তো আর কারো হবে না কখনো, এমন দৃষ্টান্ত তো আর কেউ কখনো স্থাপন করতে পারবে না। আজকে আমাদের এখানে জামালপুর, শেরপুরের লোকরা আছেন, তাদের কাছাকাছি কামালপুরে যে অসীম সাহসিকতার সঙ্গে তার নেতৃত্বে যুদ্ধ হয়েছে, অসংখ্য যুদ্ধের ঘটনা ঘটেছে, এবং চিলমারি, রৌমারি, কুলিপুরের একটা অংশ এবং জামানগঞ্জের একটা অংশ নিয়ে তিনি যে মুক্তিযুদ্ধ চলাকালেই একটি স্বাধীন বাংলাদেশের প্রশাসন গড়ে তুলেছিলেন, এটাও তো ইতিহাসের অংশ। এটাও তো আর কেউ করার দৃষ্টান্ত নাই, কোন সেক্টর কমান্ডার এই দৃষ্টান্ত। তাহলে এর যে কোনো একটা কারণে তো তিনি
আমাদের সবার কাছে শ্রদ্ধা পাওয়ার যোগ্য, কিন্তু এর কোনো কারণ এমন মানুষদেরকে প্রভাবিত করে না যারা অন্য কারো প্রশংসা করতে জানে না। অথচ যারা একটু লেখাপড়া জানে তারা সবাই এই কথাটা মানে যে যিনি শ্রদ্ধেয়, তাকে যদি আমি শ্রদ্ধা না করি তাহলে তার কোনো ক্ষতি হবে, আমি নিজেকেই অশ্রদ্ধেয় বানিয়ে দেব। এমনকি ধরেন একজন মুসলমান হিসাবে বুদ্ধদেব আমার ধর্মগুরু না, কিন্তু পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে মানে। এখন আমি যদি তাকে শ্রদ্ধা না করি তাতে তার কি আসে আর যায়? বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন যে কাজটি করেছেন আন্তরিকতার সাথে করেছেন, পরম বিশ্বাস নিয়ে করেছেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে করেছেন, সুদূর প্রসারী দৃষ্টি নিয়ে করেছেন এবং বিজয়ী হয়েছেন। প্রত্যেকটা আমাদের একজন বক্তা উল্লেখ করছিলেন তার জীবনটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। একটাও তার সৈনিক জীবন, একটা তার রাষ্ট্রপতি হিসাবে প্রশাসনের জীবন, আর একটা রাজনৈতিক জীবন। প্রত্যেকটা অংশে তিনি সফল। কেন তিনি সফল? কেন একজন মানুষ সব সময় সব ক্ষেত্রে সফল হয়? আমাদের দেশে আরো অনেক বড় বড় নেতা এসেছে, আমরা কখনো তুলনা করি না। তারা অনেকেই জিয়া রহমান সাহেবের চেয়েও অনেক বড় নেতা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই দেশ এবং দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অনেক কাজও করেছেন। জিয়া রহমান কোনোদিন তাদের কারো বিরুদ্ধে কোনো কথা বলেন নাই এবং অন্যদেরকে বলতেও দেন নাই। অসন্তুষ্ট হতেন তিনি যদি কেউ বলতেন। তিনি ছিলেন এদেশের সর্বোত্তম বীর, আর সেই সর্বোত্তম বীর যখন খেতাব পান বীর উত্তম, সেই খেতাবটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। সবাই জানে তিনি সর্বোত্তম বীর, শুধু উত্তম না, সর্বোত্তম। আর তার সেই খেতাব কেড়ে নেওয়া, এই নোংরামি আমি আশা করি যে আওয়ামী লীগ করবে না, কারণ সবকিছুর একটা সীমা আছে। বাংলাদেশের মানুষ তাদের অনেক অপরাধ ক্ষমা করেছে, আবার ক্ষোভ হয়ে পুষে রেখেছে। সুযোগ পেলেই তার জবাব দেবে। কিন্তু খোদা না করুন যদি শহীদ জিয়ার খেতাব তারা কেড়ে নেয়, তাহলে সম্ভবত প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়ানক। কারণ বারুদ জ্বলে ওঠার জন্য একটি স্ফুলিঙ্গই যথেষ্ট। কে জানে, হয়তো সেটাই সেই স্ফুলিঙ্গ হতে পারে। যেমন আমরা দেখেছি 69 গণঅভ্যুত্থান, দীর্ঘ আন্দোলনের পর সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু এবং রাজশাহীতে প্রফেসর শামসুজ্জোহার মৃত্যু অত্যাচারীর দুর্গ উড়িয়ে দেওয়ার মতো বিস্ফোরণের সৃষ্টি করেছে। 69 গণঅভ্যুত্থান হয়েছে। ডাক্তার মিলনের মৃত্যু এরশাদ বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গের কাজ করেছে। নূর হোসেনের মৃত্যু। প্রিয় সাথীরা,
অনেকেই জানতে চেয়েছেন, যেমন আমরা যারা এই সৌভাগ্য অর্জন করেছি যে আমরা শহীদ জিয়ার সাথে কাজ করেছি, জাগদল থেকে শুরু করেছি। শহীদ জিয়া যে প্রথম বিএনপির যে কমিটি করেন মাত্র 29 জন কর্মকর্তা, তাকে সহ সেই কমিটিতে আমি লেবার সেক্রেটারি ছিলাম। আমরা বেঁচে আছি এখন মাত্র 2 জন, আমি এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি তার কাছ থেকে, বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। হয়তো অনেক কিছু জানতে বা শিখতে পারি নাই, কিন্তু যেটুকু জেনেছি সেগুলো বলার জন্য তো যথেষ্ট সময় আমাদের কাছে নাই। কারণ আগে জোহরের আজান হয়ে গেছে, আজকে আবার স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে আমাদের। ব্যক্তি জিয়াউর রহমান সম্পর্কে অনেক কিছু জানার আছে, সেটা যদি আমরা না জানি তাহলে তার সম্পর্কে আসলে কিছুই জানা হবে। একজন এত পরিশ্রমী মানুষ আর কেউ দেখেছে কিনা আমি জানি না। এদেশের কৃষিজীবী মানুষকে উদ্দীপ্ত করার জন্য গ্রামের পথ ধরে মাইলের পর মাইল হেঁটেছেন। তার সঙ্গে যেসব মন্ত্রীরা যেত, যেসব সরকারি কর্মকর্তারা যেত, তারা কেউ শেষ পর্যন্ত তার সঙ্গে পারত না। কেন করেছেন তিনি? করেছেন দেশের স্বার্থে। কারণ তিনি দেখেছেন যে দেশে ৭৪ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। তিনি চান নাই যে দেশের মানুষ আবার না খেয়ে মারা যাক। সেজন্য তিনি কৃষকদের উদ্দীপ্ত করেছেন। তিনি স্বেচ্ছাশ্রমে খাল কেটেছেন, নদী খনন করেছেন, গভীর নলকূপ বা শ্যালো টিউবওয়েল বসানোর ব্যবস্থা করেছেন, সার বিতরণ বিস্তৃত করেছেন এবং বাড়ি বাড়ি যে কৃষকদেরকে উদ্দীপ্ত করেছেন এবং ফল লাভ করেছেন সাথে সাথে। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি গিনিতে চাল রপ্তানি করেছেন, যেখানে শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছিল সেখানে তিনি নতুন শিল্প স্থাপন করেছেন। আগের শিল্পগুলি পুনরায় ভালো করে চালু করেছেন, 2 শিফট 3 শিফটে চালু করেছেন এবং চিনি রপ্তানি করেছেন। তার সময় পাটকলের শ্রমিকরা প্রথম ইনসেন্টিভ বোনাস পায়। আপনাদের এই যমুনা সার কারখানা, আশুগঞ্জ সার কারখানা, নাটোর সুগার মিল, 9টা টেক্সটাইল মিল, চিটাগং ড্রাই ডক, সবই তার হাতে তো। সেই জন্য বলি যে বাংলাদেশ আজকে যে 3 ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তার প্রধান ভিত্তি তো হলো কৃষি। ওই ভালো হিসাব করা হয় না, মনে হয় না যে খুব বেশি একটা কিছু হচ্ছে। বলে গার্মেন্টস এর যে ইনকাম, এটাকেই সবচেয়ে বেশি দেখানো হয়, কিন্তু কৃষকের যে অবদান, সেই অবদান অনাদিকাল ধরে আমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এবং শহীদ জিয়া সেই জন্য সেটাকে বেশি স্বীকৃতি দিয়েছিলেন। কৃষির ব্যাপারে শিক্ষার উন্নয়নের জন্য তিনি ইপসা গঠন করেছিলেন, উচ্চ শিক্ষার জন্য, মাস্টার্স এবং ডক্টরেট করার জন্য কৃষি বিষয়ে। বীজ নীতি গঠন করেছিলেন এবং তার সময় সেই জন্য শুধু ধান না, গমের উৎপাদন অনেক বেড়েছে, তুলার উৎপাদন বেড়েছে, রেশমের উৎপাদন বেড়েছে। এই তো জিয়াউর রহমান। এবং তিনি দেশের মানুষের কল্যাণের জন্য তিনি বলেছেন, তখন 8 কোটি মানুষ, বলছেন 8 কোটি মানুষের 16 কোটি হাতকে কর্মক্ষম করতে হবে। তিনি জানতেন যে আমাদের দেশের লোকরা এত দক্ষ না এবং অসংখ্য নারী এখানে কর্মহীন। সেই জন্য তিনি গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা করলেন, যেখানে লোক বেশি লাগবে কিন্তু নৈপুণ্য বা দক্ষতা অত বেশি দরকার নেই। তার সময় গার্মেন্ট শিল্প হিসাবে প্রতিষ্ঠা পায়। তার সময় প্রথম রিয়াজ গার্মেন্টস
ফ্রান্সে 10,000 শার্ট রপ্তানির মাধ্যমে রপ্তানি শুরু করে। এবং তিনি গার্মেন্টস শ্রমিক এবং টেকনিশিয়ানদেরকে কোরিয়া থেকে প্রশিক্ষিত করে নিয়ে এসেছিলেন, যারা অসংখ্য গার্মেন্টস এর মূল শক্তি হিসেবে পরিণত হয়েছিল। এবং 1980 সালে গার্মেন্টস কে শিল্প হিসাবে তিনি স্বীকৃতি দেন, ফ্যাক্টরি ওয়ার্ক এলসি এবং বন্ডেড ওয়ার হাউসের সুযোগ করে দেন। গার্মেন্টস শিল্প হিসেবে দাঁড়ায়। আজ প্রায় 45 লক্ষ শ্রমিক এই শিল্পে কাজ করে এবং দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। এবং তিনি জানতেন যে এই কিছু করেও আমাদের দেশের বেকার সমস্যার সমাধান সম্ভব না। সেই জন্য তিনি বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ নিলেন। আরব বিশ্বের সঙ্গে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যে মর্যাদার সম্পর্ক ছিল, সেটাকে কাজে লাগিয়ে তিনি 1976 সালে 6টি মধ্যপ্রাচ্যের দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে যে বৈদেশিক কর্মসংস্থানের সূচনা করেছিলেন। আজ প্রায় 1.25 কোটি মানুষ দেশের বাইরে কাজ করে এবং $18 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠায়। আজকে এই সরকার নানান গৌরব করে, গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে। আরে গ্রামে গ্রামে বিদ্যুৎ দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এটা কে গঠন করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার দেশের দক্ষিণে বিশাল সমুদ্র, এই সমুদ্র থেকে কোনো বেনিফিট কোনোদিন আমরা নিতে পারি না। শহীদ জিয়া সমুদ্রে মাছ শিকার করে তার জীবিত অবস্থাতেই চিংড়ি রপ্তানি করেছেন। আজকে আমাদের একটা অন্যতম রপ্তানি খাত। আজকে আমাদের জামালপুর, শেরপুর, আপনাদের বিভিন্ন জায়গায় এই যে গ্রামের মেয়েরা নকশি কাঁথা বা অন্যান্য জিনিস বানায় এবং বিক্রি করে, আপনার এই যে কুটির এবং অপ্রচলিত শিল্প, এগুলোর উৎসাহ দেওয়া এবং রপ্তানি, এটা তো তারা বলে শুরু হয়েছে। কাজে বন্ধুগণ, তার সম্পর্কে জানুন, আরো জানুন, আরো বুঝুন। যত জানবেন তার সম্পর্কে, যত বুঝবেন তার সম্পর্কে, তত বেশি মানবেন তাকে, তত বেশি শ্রদ্ধা করবেন তাকে। কারণ মানুষটাই এমন ছিল। তার দূরদৃষ্টি, তার দেশপ্রেম সবই দৃষ্টান্তমূলক। তিনি বিলাসিতা কি এটা জানতেন না। তোষামোদী তাকে কখনো প্রভাবিত করতে পারেন নাই। স্বজন প্রীতি কি তা তিনি জানতেন না। দুর্নীতি, অনাচার তাকে কখনো স্পর্শ করতে পারেন। এক সময় জাসদের সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলেন প্রফেসর হারুনুর রশিদ, তাকে উনি বিএনপিতে নিয়ে এসেছিলেন এবং তাকে উনি বললেন, আমি রাজনৈতিক ক্যাডার তৈরি করতে চাই, আপনাদের ওইগুলো ক্যাডার না, অস্ত্রপাতির ক্যাডার দরকার নেই, আমার রাজনৈতিক ক্যাডার। হারুন সাহেব একটা বুকলেটের মতো বানালেন, ঘটনাক্রমে আমি ছিলাম। ওর মধ্যে এক জায়গায় লেখা ছিল যে আমাদের নেতা সৎ এবং দুর্নীতি মুক্ত। তিনি কথাটা সত্য লিখেছিলেন, কিন্তু জিয়া রহমান সাহেব বললেন যে এই লাইনটা কেটে দেন। অবাক, আমরাও অবাক, কেন কাটতে হবে? বললেন যে শুনুন, এই বইটা আমাদের দলের বই, আমরা আমাদেরকে বড় বলবো কেন? আমরা আমাদেরকে ভালো বলবো? এটা কেমন? অন্য লোকরা, আপনি ভালো কাজ করবেন, অন্য লোকরা আপনাকে ভালো বলবে, আপনি নিজেকে ভালো বলবেন কেন? এই জিয়া রহমান। এই রাজনীতির যে দর্শন, সেটা ছিল, উনি বলতেন আর কি, যে আমাদের চরম লক্ষ্য হলো শোষণ মুক্ত একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। এবং এই যে তার রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের বাহন হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি এবং তাকে সহযোগিতা করার জন্য অঙ্গ দলগুলি, সহযোগী সংগঠন।
কিন্তু আজকে আমরা এই জায়গা থেকে তো অনেক দূরে। শোষণের পরিমাণ আরো বাড়ছে, গণতন্ত্র প্রায় নাই। কাজে যদি শহীদ জিয়াকে ভালোবাসি, তাহলে তো এটার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। এবং তার অনুপস্থিতিতে যে মানুষটি 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপোষের লড়াই করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সেই মহীয়সী নারী, আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭৬ বছর বয়সে অন্যায় ভাবে কারারুদ্ধ, দারুণ ভাবে অসুস্থ। তার শুধু রোগ মুক্তি না, তার মুক্তি কামনা করি আমরা। কিন্তু খালি কামনা করলে হবে না। যদি সত্যি আমরা তার মুক্তি চাই, তাহলে আগে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, কিংবা আন্দোলনের ধার এত তীক্ষ্ণ করতে হবে যাতে করে এই অত্যাচারী শাসকদের হাত থেকে আমরা দেশ এবং দেশের মানুষকে মুক্ত করতে পারি, আমাদের নেত্রীকেও মুক্ত করতে পারবো। আমাদের ভাই তারেক রহমানকে আমাদের পাশে ফিরে পাবো। আমি জানি যে অনেক কিছু বলার আছে, অনেক কিছু আপনাদের কাছ থেকে শেখারও আছে। আমি সরি যে আজকে যে কোনো কারণেই হোক সবার কথা ভালো করে শুনতে পাই না। আমি প্রথম থেকে আছি এবং আমি শুনছি সবার কথা, কিন্তু খুব ভালো করে সবার কথা শুনতে পারি নাই। আমি রুবেল এবং মামুন দুইজনকেই অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠান কিন্তু আনুষ্ঠানিক অনুষ্ঠান, দলের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠান। কিন্তু জামালপুর জেলা কিংবা যে কোনো উপজেলা কিংবা শেরপুর জেলা বা যে কোনো উপজেলা তাদের নিজস্ব উদ্যোগেই তো প্রোগ্রাম করতে পারে, ভার্চুয়াল প্রোগ্রামে করতে পারে। এবং সেখানে আমরা বক্তা বেশি থাকবো না, দরকার হলে প্রশ্নোত্তর পর্বের মতো আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখবো, জানবো। তাহলে না আমরা আরো বেশি আমাদের বুদ্ধি বিবেচনার দিক থেকে শক্তিশালী হতে পারবো। আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে হাজার হাজার মাইল দূরে, কিন্তু দিনরাত পরিশ্রম করছেন তিনি দলটাকে পুনর্গঠন করে, অঙ্গ দলগুলিকে পুনর্গঠন করে আরো শক্তিশালী করার জন্য, যাতে করে আগামী দিনের লড়াই আমরা বিজয়ী হতে পারি। বন্ধুগণ, বিজয় তো আমাদের অনিবার্য, কোনো সন্দেহ নাই আমরা বিজয়ী হব। কারণ ইতিহাস তাই বলে, যে দেশে বারবার গণতন্ত্রকে নিহত করেছে, আহত করেছে, আজকে যারা ক্ষমতায় আছে তারা একদলীয় স্বৈর শাসনের মাধ্যমে গণতন্ত্রকে জবাই করেছে। সেই নিহত গণতন্ত্রের গোরস্থানের উপর শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের বাগান করেছিলেন। স্বৈরাচারী এরশাদ নির্বাচিত সরকারকে যখন উৎখাত করে ক্ষমতা নেয়, তখন তারা বলেছিল যে দে আর নট আনহ্যাপি। গণতন্ত্র হারিয়ে গেল অথচ তারা অসন্তুষ্ট না, তাহলে কি গণতন্ত্রই তারা? সেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেও গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকেও আবার সেই অবস্থা, এবং আজকেও ইনশাআল্লাহ ইতিহাসে সেই পথ ধরে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসবে বিএনপি। আপনারা, আমরা সবাই মিলে নেতৃত্ব দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অনুপস্থিতিতে আমাদের নেতা জনাব তারেক রহমান। প্রিয় সাথীরা, আমাদের কাজ নিজেদেরকে আরো সংগঠিত, আরো শক্তিশালী করা, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিসম্বাদ ভুলে যাওয়া। শহীদ জিয়া বলতেন যে আমাদের নেতা মাত্র কতজন, অল্প, কর্মী অনেক, সমর্থক আরো বেশি, তার চেয়েও বেশি হলো শুভানুধ্যায়ী। সারা দেশের মানুষ আমাদের ভালো চায়, কিন্তু এই দিয়ে হবে না। শুভানুধ্যায়ীদেরকে সমর্থকে পরিণত করুন,
সমর্থকদের কর্মীতে পরিণত করুন আর কর্মীদেরকে নেতায় রূপান্তরিত করুন। এটা যদি পারেন তাহলে নেতার কোনোদিন অভাব হবে না, কর্মীর কখনো অভাব হবে না, সমর্থকের কোনো অভাব হবে না। আমরা কি করছি সেটা? বন্ধুরা, সাথী অর্জন করা কিন্তু অনেক কঠিন, পরিত্যাগ করা খুব সহজ। জিয়াউর রহমান বাধ্য না হলে কখনো দল থেকে কাউকে বের করে দিত, বরঞ্চ যারা দল করতে চাইতেন তাদেরকে তো নিতেনই, যারা দল করতে চাইতেন না তাদেরকেও বলতেন যে ঠিক আছে আপনার দলে না থাকবেন, কিন্তু আপনি আপনার বিদ্যা বুদ্ধি আপনার চিন্তা ভাবনা দিয়ে আমাদেরকে সাহায্য করেন, কারণ আমরা দেশের কল্যাণের জন্য কাজ করছি। এবং সবাই তাকে সেই সহযোগিতা দিয়েছে এই বিশ্বাসে যে জিয়াউর রহমান দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছেন। কাজে আমরাও যদি সেটা করি তাহলে মানুষ আমাদেরকে পাশে থাকবে, সহযোগিতা করবে। আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারা চমৎকার আয়োজন করেছেন। আমি দেখতে পাচ্ছি যে জামালপুর, শেরপুর, এমনকি বিভিন্ন উপজেলার আমাদের নেতৃবৃন্দ এক বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন এই আলোচনায়। আল্লাহ আপনাদের ভালো করুন। কিন্তু আবার আমি আপনাদেরকে বলবো, আসলে শহীদ জিয়া সম্পর্কে যত বেশি পারেন জানেন বোঝেন, অনেক কিছু আমাদেরকে সাহায্য করবে আগামী দিনের আমাদের যত আন্দোলন হবে, সংগ্রাম হবে, সেখানেও সাহায্য করবে। মনে রাখবেন, আত্মবিশ্বাস যত দৃঢ় হয় মানুষ তত সংগ্রামী হয়। ফিজিক্যাল কারেজের চেয়ে মোরাল কারেজ খুব গুরুত্বপূর্ণ, আর সেটা বাড়ে শিক্ষা থেকে, অভিজ্ঞতা থেকে এবং পারস্পরিক সাহায্য থেকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আই এম সরি, আমি খেয়াল করতেছি আপনাদের অনেকেই মাস্ক পরেন না বা পড়ছেন না। এটা ঠিক না। আপনাদের সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আর তাহলে কে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে? কে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে? কে শহীদ জিয়ার আদর্শ কে বাস্তবায়ন করবে? আপনারা সুস্থ থাকুন, আল্লাহ ভালো রাখুন, আপনাদের নিরাপদ রাখুন। আমি শহীদ জিয়ার স্মৃতির প্রতি তো শ্রদ্ধা জানাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি, দেশনায়ক তারেক রহমানের দেশে কামনা করছি, এবং সাথে সাথে আমাদের যেসব নেতা কর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, যারা নানাভাবে নির্যাতিত হয়েছেন, মামলার শিকার হয়ে প্রশান্ত হয়ে গেছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান। আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের গর্ব, আমাদের অগ্রজ ইসলাম খান, আগে থেকে দেশে আমাদের আজকের এই সভায় জামালপুর জেলা বিএনপি সহ বিভিন্ন উপজেলা পৌরসমিতি সদস্য নেতৃত্ব, শেরপুর জেলা বিএনপি এবং শেরপুর জেলা বিভিন্ন উপজেলা উপবিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বস্তর নেতাকর্মী থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের শ্রদ্ধেয় নেতা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ফারুক ইসলাম খান এবং আমাদের বিশেষ অতিথি মহোদয় বিভাগের সম্মানিত সাংগঠনিক সদস্য আজকে সভা সমাপ্তি আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য হয়ে গেছে। সকলকে